সিডোর এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপু স্যার তোমাদের সামনে বিশেষ কিছু কোয়েশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমরা দেখব যে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ জেনারেল স্টাডিজের ওপর, যেগুলো রিসেন্টলি কোনো কারেন্ট ইভেন্টে আমরা পেয়েছি। তো আজকের যে ক্লাস, তো চলো শুরু করা যাক। এর আগে আমরা 3টে ক্লাস করেছিলাম, আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এই যে কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব, আমাদের যে আপকামিং বিভিন্ন পরীক্ষা আছে WBPSC কন্ডাক্ট করা, সেটা ফুড এসআই হতে পারে, সেটা মিসলেনিয়াস সার্ভিস হতে পারে, বা রেলের এক্সাম হতে পারে, বা এসএসসির এক্সাম হতে পারে। তো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে এগুলো আছে এমসিকিউগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তবে কারেন্ট টপিকের ওপর আছে। তো চলো আজকের যে ক্লাস সেটি শুরু করা যাক। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি, ইথিওপিয়ার রাজধানীর নাম কি? রিসেন্টলি ইথিওপিয়া দেশটি বারবার নিউজে এসেছে, আমরা দেখেছি। তো ইথিওপিয়ার রাজধানীর নাম কি? অপশান এ বলছে আবুজা, বি বলছে রাবাত, সি বলছে কায়রো এবং ডি বলছে আদিস আবাবা। তো এই ইথিওপিয়ার দেশটি, এটি হচ্ছে যে আফ্রিকার যে দেশগুলি আছে তাদের একটি ইউনিয়ন আছে, যেটাকে আমরা বলি আফ্রিকান ইউনিয়ন। তো এই আফ্রিকান ইউনিয়নের যে হেডকোয়ার্টার, সেটি কিন্তু এই ইথিওপিয়ার রাজধানীর মধ্যে অবস্থিত। আর এই যে আফ্রিকান ইউনিয়ন আমাদের দেশে সংগঠিত হয়ে যাওয়া যে G20 সম্মেলন, সেখানে কিন্তু 21তম যে প্রতিনিধি হিসাবে সমগ্র আফ্রিকান ইউনিয়নকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে। তো আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার এই ইথিওপিয়ার রাজধানীর মধ্যেই আছে। তো অপশান কি হবে? অপশান ডি অ্যান্সার হবে আদিস আবাবা। আদিস আবাবা হচ্ছে ইথিওপিয়ার রাজধানীর নাম। আমরা যদি আদার অপশানগুলো দেখি, আবুজা কাদের রাজধানীর নাম? আবুজা হচ্ছে নাইজেরিয়ার রাজধানীর নাম। নাইজেরিয়ার রাজধানীর নাম হচ্ছে আবুজা। আর রাবাত কাদের? রাবাত হচ্ছে মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। আর কায়রো তো তোমরা জানো, ইজিপ্ট বা মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। তো প্রথম কোয়েশ্চেনের আমাদের অ্যান্সার হলো আদিস আবাবা, খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আফ্রিকান ইউনিয়নের যে হেডকোয়ার্টার, সেটা কিন্তু আদিস আবাবার মধ্যেই আছে। পরের কোয়েশ্চেনে আমরা আসি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এই যে সংস্থাটি আছে, এই সংস্থাটি কবে স্থাপিত হয়েছে? ভারতবর্ষের টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এরা রেগুলেটরি বডি হিসাবে কাজ করে থাকে। আমাদের যে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি আছে ভারত সরকারের, তার অধীনে কাজ করে। তো এই টেলিকম রেগুলেটরি অথরিটি এর একটি বিধিবদ্ধ সংস্থা। এটা পার্লামেন্টে আইন করে এই সংস্থাটা তৈরি করা হয়েছিল। এদেরকে আমরা স্ট্যাচুটরি বডি বলি, বা স্ট্যাচুটরি বা বিধিবদ্ধ সংস্থা বলে থাকি। তো এই যে ট্রাই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ট্রাই 1997 সালের যে ট্রাই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে টেলিকম সেক্টরকে রেগুলেট করার জন্য এই যে সংস্থাটি কিন্তু করা হয়েছিল 1997 খ্রিস্টাব্দে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। রিসেন্টলি ভারত এবং আমেরিকার মধ্যে খুব বিখ্যাত একটি ডায়ালগ, বা আমাদের যে দেখতে পাই, যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ উচ্চ স্তরের একটি আলোচনা চলে। তো সেখানে দুই দেশের 2জন করে প্রতিনিধি থাকে, যেটাকে আমরা 2+2 ডায়ালগ বলি, খুব ইম্পর্টেন্ট। তো এই 2+2 ডায়ালগে কারা অংশগ্রহণ করেছিলেন বা করেন, এটি কিন্তু আগেও পিএসসি তোমাদের কোয়েশ্চেনে কিন্তু জিজ্ঞাসা করেছে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে 2+2 ডায়ালগে কারা অংশগ্রহণ করছেন? ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার তিনি অংশগ্রহণ করেন, এবং আমাদের যিনি বিদেশ মিনিস্টার বা বিদেশ মন্ত্রী আছেন, যাকে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলি, তিনি থাকেন। আর ইউএসের ক্ষেত্রে থাকেন ডিফেন্স সেক্রেটারি এবং তারই সাথে সেক্রেটারি অফ দ্য স্টেট। এই 2জন কিন্তু সেখানে উপস্থিত থাকেন, একজন ডিফেন্স সেক্রেটারি, একজন সেক্রেটারি অফ দ্য স্টেট, প্রতিরক্ষা সচিব, এবং তাদের যে স্টেট যে সেক্রেটারি আছে তারা কিন্তু অংশগ্রহণ করে থাকেন। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার হবে 3-এর কোয়েশ্চেন 2+2 ডায়ালগের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ন্যাশনাল আয়ুর্বেদা ডে বলেছে। ন্যাশনাল আয়ুর্বেদা ডে কার জন্মদিনে অবজার্ভ করা হয় বা এটা আমরা পালন করে থাকি? রিসেন্টলি আমরা দেখেছি 2023 সালের যে ন্যাশনাল আয়ুর্বেদা ডে বা আয়ুর্বেদ দিবস,
তো এই দিনটি পালন করা হয়েছে রিসেন্টলি নভেম্বর মাসে। তো এই যে 10th নভেম্বর পালন করা হয়েছিল 2023 সালে। তো এই কার জন্মবার্ষিকীতে এটা আমরা পালন করি? অপশান এ বলছে চড়ক, বি বলছে সুশ্রুত, সি বলছে পতঞ্জলি এবং ডি বলছে ধন্বন্তরী। তো দেখো এটা আমাদের অ্যান্সার হবে অপশান ডি, ধন্বন্তরীর জন্মবার্ষিকীতে আমরা এই ন্যাশনাল আয়ুর্বেদা ডে পালন করে থাকি। এটা পরিবর্তন হয় প্রত্যেক বছরে। তো এক্ষেত্রে দেখো চড়ক আমরা দেখতে পাচ্ছি, চড়ক সংহিতা যেন খুব বিখ্যাত, যেটা ওই এর সময়তে আমরা পাই। চড়ককে পাচ্ছি, তারপর সুশ্রুতকে পাচ্ছি, সুশ্রুত খুব বিখ্যাত, সেই সময় শল্য চিকিৎসক ছিলেন। তারপর পতঞ্জলির যে লেখাটি মানে এটি আছে, পতঞ্জলির মহাভাষ্য খুব ইম্পর্টেন্ট, যোগ দর্শনের ক্ষেত্রে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বই, আমাদের পরীক্ষায় কোয়েশ্চেনও কিন্তু এসে থাকে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, পরের কোয়েশ্চেনে কি বলছে? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ভারতবর্ষের যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালিত হয় সেটি কোথায় পালিত হয়? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অপশান এ বলছে মহারাষ্ট্র, বি বলছে নতুন দিল্লি, সি পশ্চিমবঙ্গ, ডি হচ্ছে গোয়া। দেখো আন্তর্জাতিক যে ভারতবর্ষের চলচ্চিত্র উৎসব, এটির সূচনা হয়েছিল 1952তে বম্বেতে সূচনা হয়েছিল, কিন্তু বর্তমানে যে মুম্বাই, সেখানে কিন্তু আর এটা অনুষ্ঠিত হয় না, এটা গোয়াতে কিন্তু অনুষ্ঠিত হয় বর্তমানের যে আমরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখি। তো এক্ষেত্রে আমাদের অপশান ডি কিন্তু অ্যান্সার হবে। এই আন্তর্জাতিক চলচ্চিত্র যে আছে উৎসব আছে, সেখানে আমরা দেখতে পাই দুটো দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, একটিকে গোল্ডেন পিকক বলা হয়, একটিকে সিলভার পিকক বলা হয়। তো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাহলে গোয়াতে বর্তমানে পালিত হয়, কিন্তু শুরু হয়েছিল 1952 থেকে মুম্বাই বা মহারাষ্ট্রের মধ্যে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, এয়ারবাস। এয়ারবাস কোম্পানি খুব বিখ্যাত একটা কোম্পানি, যারা এয়ারক্রাফটের সাথে যুক্ত বা এই ধরনের যানবাহনের সাথে যুক্ত কোম্পানি কোন দেশে বিলং করে বা কোন দেশে অবস্থান করছে? দেখো সমগ্র এয়ারবাসটা আমরা যদি দেখি, ইউরোপের বিভিন্ন অংশে তাদের কিন্তু যে ফেসিলিটি আমরা দেখতে পাই পুরো ইউরোপ জুড়েই আছে, তবে মেনলি মোস্ট অফ দ্য যে তাদের পোর্শন আমরা দেখতে পাই তাদের প্রোডাকশানে, সেটা কোন দেশ থেকে বিলং করে সেটা আমরা দেখতে পাবো। অপশান এ অ্যান্সার হবে ফ্রান্স থেকে। তো এয়ারবাস কোম্পানি তাদের যে এটা আমরা দেখতে পাই ফ্রান্স থেকে মেনলি তাদের যে অবস্থানটা আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন কি বলছে? আন্টার্কটিকায় ভারতের যে প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র কি ছিল? রিসেন্টলি আমরা 40 বছর কিন্তু এটা করেছি, মানে কমপ্লিট করেছি। আমাদের আন্টার্কটিকায় প্রথম যে পার্মানেন্ট বা যে আমরা যে স্থায়ী গবেষণা কেন্দ্র খুলেছিলাম কত সালে? সেটি হচ্ছে 1983 সালে। 1983 সালে আমরা প্রথম আন্টার্কটিকায় স্থায়ী একটি গবেষণা কেন্দ্র করি এবং সেটারই কিন্তু 40 বছর পূর্তি হয়েছে। তো প্রথম কেন্দ্রটি কোনটি ছিল? অপশান এ বলছে দক্ষিণ গঙ্গোত্রী, বি বলছে মৈত্রী, সি বলছে ভারতী এবং ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। দেখো অপশান কি হবে? অপশান এ হবে, দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে আমাদের আন্টার্কটিকায় প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র। যদিও এটা এখন আর কিন্তু জাস্ট এটা লজিস্টিক সাপোর্টের জন্য করা হয়, রিসার্চ পারপাসে আর ব্যবহার করা হয় না। এছাড়া মৈত্রী আছে, ভারতী আছে, এগুলো কিন্তু আমাদের বর্তমানে এগুলো এক্সিস্টিং আছে এবং এগুলো এখন কিন্তু কর্মরত অবস্থায় আমরা দেখতে পাই। তাহলে আন্টার্কটিকায় প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র ভারতের দক্ষিণ গঙ্গোত্রী। পরের কোয়েশ্চেনে আমরা আসি। পরের কোয়েশ্চেন কি বলছে? শিরোমণি গুরুদ্বারা যে প্রবন্ধক কমিটি আছে বা জিএসপিসি যেটাকে আমরা বলছি, এই শিরোমণি যে গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, এটা কত সালে তৈরি হয়েছিল? এই এটা খুব ইম্পর্টেন্ট, মানে এই প্রবন্ধক কমিটিটাই আমরা দেখতে পাই যে 1920 সালে কি করেছিলেন তারা? 1920 সালে একটি আন্দোলন পাঞ্জাবকে কেন্দ্র করে বা পাঞ্জাবের শিখ ধর্মের মধ্যে যে রিফর্ম আছে বা তাদের যে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে যে সংস্কার আন্দোলন, সেটি শুরু করেছিল এই অকালি আন্দোলনের মাধ্যমে। পরীক্ষায় বারবার আসে অকালি আন্দোলন। তো এই অকালি আন্দোলনের মাধ্যমে তারা শুরু করে শিখ রিফর্ম আমরা দেখতে পাই। তো এই যে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি কত সালে তৈরি হয়েছিল? এটি 1920 সালে তৈরি হয়েছিল আমরা দেখতে পাই। অপশান বি অ্যান্সার হবে। পরের কোয়েশ্চেনে আমরা আসি। নেপাল।
রিসেন্টলি নেপাল নিউজে আছে, তার কারণ একটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার ডেমোক্রেসি, নেপাল প্রথমে রাজতন্ত্র ছিল এবং পরে ডেমোক্রেসিতে আসে খুব রিসেন্টলি, কিন্তু তারা আবার ডেমোক্রেসিতে রাজতন্ত্রে ফিরে যাওয়ার জন্য কিছু লোক আন্দোলনে বা পথে নেমেছে। তো নেপাল কবে রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল? প্রথম নেপাল সিদ্ধান্তটা নেয় হচ্ছে 2005 সালে, কিন্তু তারা অফিসিয়ালি আমরা দেখতে পাই যে রাজতন্ত্র ছেড়ে গণতন্ত্রের যে পতাকা তারা উত্তোলন করে কবে, সেটা কিন্তু 2008 সালে। এবং বর্তমানে নেপালের যে ডেমোক্রেটিক সংবিধান সেটা তারা লাগু করেছিল 2015 সাল থেকে। তাহলে নেপাল রাজতন্ত্র ছেড়ে গণতন্ত্র কবে হচ্ছে? 2008 সালে, কিন্তু নেপালের যে কনস্টিটিউশন মানে ডেমোক্রেটিক যে কনস্টিটিউশন সেটি লাগু হচ্ছে 2015 সাল থেকে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোনটি ভারত থেকে মালদ্বীপকে পৃথক করেছে? কোনটি ভারত থেকে মালদ্বীপকে, তোমরা হট টপিক রিসেন্টলি দেখেছো যে মালদ্বীপ এবং ভারতবর্ষের মধ্যে যে একটা সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা কেমন কাটাছেঁড়া বা একটা তার বিভিন্ন ধরনের আমরা তার প্রনস অ্যান্ড কনস দেখেছি, প্রস অ্যান্ড কনস। তো সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে, হুইচ ইজ সেপারেটেড, মানে মালদ্বীপ আমাদের কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে গিয়েছিলেন এবং তারপর থেকেই এটা কিন্তু নিউজে আসে আমরা দেখি। আচ্ছা, মালদ্বীপ থেকে আমরা পৃথক করেছে কোনটি? ভারত থেকে মালদ্বীপ। ভারত মানে এক্ষেত্রে ভারতবর্ষের যে লাক্ষাদ্বীপ যে অংশটা আছে সেই অংশ কথা বলছে। তো এই লাক্ষাদ্বীপের যে অংশটা আমরা দেখতে পাই, লাক্ষাদ্বীপের প্রধানমন্ত্রী গিয়েছিলেন। তো লাক্ষাদ্বীপ থেকে বা ভারত থেকে মালদ্বীপ পৃথক হয়েছে কোন যে এটার মাধ্যমে? এটা কিন্তু 8 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে বা 8 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই ভারত থেকে মালদ্বীপ পৃথক হয়েছে। আর 10 ডিগ্রি তো আমরা জানি আন্দামান এবং নিকোবরের মাঝে এই 10 ডিগ্রি যে আছে চ্যানেল আছে। আর 9 ডিগ্রি চ্যানেলটা কোথায় আছে? 9 ডিগ্রি হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝে 9 ডিগ্রি চ্যানেল আছে। কিন্তু মালদ্বীপের থেকে আমাদের যে ভারতবর্ষ বা লাক্ষাদ্বীপ যেটা পৃথক হচ্ছে সেটা কিন্তু 8 ডিগ্রি চ্যানেলের মাঝখান দিয়ে। আর মালদ্বীপ জানো আমাদের যে লাক্ষাদ্বীপ আছে, লাক্ষাদ্বীপ হচ্ছে একটা প্রবাল প্রাচীর দিয়ে তৈরি, এটাও কিন্তু পরীক্ষায় বারবার কোয়েশ্চেনে আমরা পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে যে একদিনের ক্রিকেটের রিসেন্টলি আমাদের ভারতবর্ষে 2023 সালের যে এডিশন সেটি আয়োজিত করেছিল এবং তার বিশ্বকাপ ফাইনালে যেটি নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাটের, সেখানে অংশগ্রহণ করেছিল ভারতবর্ষ অ্যাজ এ হোস্ট কান্ট্রি। তারা ফাইনালে উঠেছিল এবং আমরা দেখতে পাই এছাড়াও অস্ট্রেলিয়া যারা ফাইনালে উঠেছিল, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়া সেখানে তারা জয়লাভ করে, ভারতবর্ষ পরাজিত হয়। তো অস্ট্রেলিয়া কতবার আইসিসি মানে 50 ওভারের যে এক দিবসীয় যে ক্রিকেট প্রতিযোগিতা, যদিও প্রাথমিক স্টেজে আমরা এখানে দেখতে পাই যে প্রায় 60 ওভারে খেলা হতো প্রথম দিকে যখন শুরু হয় বিশ্বকাপ। তো এই কতবার ভারতবর্ষ জিতেছে, অস্ট্রেলিয়া দলটি কতবার জিতেছে? অস্ট্রেলিয়া দলটি 6 বার, এখনো পর্যন্ত ম্যাক্সিমাম তারা 6 বার কিন্তু আইসিসি যে 50 ওভারের যে বিশ্বকাপের ট্রফি তারা কিন্তু জিতেছে। পরের কোয়েশ্চেনে আমরা আসি। পরের কোয়েশ্চেন কি বলছে? মন্দির স্থাপত্যের নাগারা শৈলী খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি এটা আমরা নিউজে দেখতে পাচ্ছি। মন্দির স্থাপত্যকে কেন্দ্র করে নাগারা যে স্থাপত্য শৈলী, নাগারা স্থাপত্য শৈলী ভারতবর্ষের কোন দিকটায় মেনলি দেখা যায় বা কোন ভারতবর্ষের কোন অংশটাই নাগারা শিল্প যে শৈলী তার বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই? মেনলি ভারতবর্ষের আমরা যদি মন্দির আর্কিটেকচার দেখতে যাই, দেখতে পাবো তাহলে মোটামুটি 3 ধরনের মন্দির যে আর্কিটেকচার সেটা দেখা যায়। একটি হচ্ছে নাগারা, আর একটি হচ্ছে দ্রাবিড়া যে আর্কিটেকচার আছে বা স্থাপত্য শৈলী আছে, আর আরেকটি হচ্ছে এই দুইয়ের মেলবন্ধন যেটাকে আমরা ভেসারা বলি। এবং এছাড়া আমাদের বাংলায় খুব জনপ্রিয় একটি আছে যাকে আটচালা মন্দির যে স্থাপত্য সেটাও কিন্তু বলা হয়। আমাদের যে আমরা যে জায়গায় বিলং করছি, এই যে তারকেশ্বর যে মন্দির আছে বাবা তারকনাথের মন্দির, সেটি কিন্তু আটচালা ছাঁচেই তৈরি। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি যে নাগারা শৈলী, এই নাগারা শৈলী মোটামুটি আমরা উত্তর ভারতে এই যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু দেখে থাকি। রিসেন্টলি তোমরা জানো যে বহু প্রতীক্ষিত যে রাম যে মন্দির, সেই রাম মন্দিরেও সেখানে কিন্তু এই নাগারা শৈলীটাই কিন্তু ব্যবহৃত হয়েছে। উত্তর ভারতে নাগারা শৈলীটা দেখা যায় এবং দক্ষিণ ভারতে আমরা দ্রাবিড়া যে স্থাপত্য শৈলী সেটা কিন্তু দেখতে পাই। পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন কি বলছে?
সরায়ু নদী, সরায়ু নদী কোন নদীর উপনদী? সরায়ু নদী কোন নদীর উপনদী? অপশন এ বলছে পিন্ডার, সারদা, ভাগীরথী এবং হচ্ছে ট্রন নদী। আচ্ছা, এই যে সরায়ু নদীর তীরে কিন্তু এই অযোধ্যা, অযোধ্যা যে জায়গাটি আমরা খুব রিসেন্টলি নিউজে বারবার দেখতে পাচ্ছি, এই অযোধ্যা হচ্ছে সরায়ু নদীর তীরে কিন্তু অবস্থিত। এই সরায়ু নদী কোন নদীর উপনদী? এটা কিন্তু সারদা নদীর ট্রিবিউটারি বা উপনদী আমরা দেখতে পাই। সারদা নদীর উপনদী সরায়ু নদী। সরায়ু নদীর তীরে কোন শহরটি আছে? অযোধ্যা, যেটা কিন্তু রামায়ণেও এই নদীর উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি। পরের কোয়েশ্চেনে আমরা আসি। কি বলছে? জম্মু ও কাশ্মীর, জম্মু ও কাশ্মীরের সংবিধান কবে কার্যকারী হয়েছিল? 2019 সালের যে অগস্ট মাসে আমরা দেখেছিলাম পার্লামেন্টে একটি সেখানে বিল পাস হয় এবং সেখানে দেখতে পাই যে জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্টেটাস ছিল সেটা আর্টিকেল 360 অধীনে সেই বিশেষ যে ক্ষমতা বা তাদের যে মর্যাদা সেটা কিন্তু রদ করা হয়েছিল। তো এই জম্মু কাশ্মীরের যে সংবিধান কার্যকর কবে হয়েছিল, মানে তাদের যে একটা স্পেশাল ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আলাদা একটা কনস্টিটিউশন আমরা দেখেছিলাম, তো এই কনস্টিটিউশনটা কবে তারা কার্যকারী করেছিল? এটা হচ্ছে 26শে জানুয়ারি 1957 সালে কিন্তু তারা যে জম্মু কাশ্মীরের জন্য যে স্পেশাল কনস্টিটিউশন বা সংবিধান ছিল সেটা কিন্তু লাগু করেছিল। এটা 17ই নভেম্বর 1956-এ তারা সেটা গ্রহণ করে, আর 26শে জানুয়ারি 1957-এ এই যে জম্মু কাশ্মীরের জন্য যে আলাদা সংবিধান সেটা কিন্তু লাগু হয়েছিল বা কার্যকর হয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? রিসেন্টলি তোমরা জানো 16th বা 16তম আমাদের ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে, যার প্রধান নিয়োগ করা হয়েছে অরবিন্দ পানাগারিয়াকে, এবং এই যে 16তম যে ফাইন্যান্স কমিশন আছে সেটি কাজ করবে 1 এপ্রিল 2026 সাল থেকে। তো এই যে 16তম বা সেক্ষেত্রে কোয়েশ্চেনটা আমরা এখানে এনেছি যে ভারতের কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা আছে? অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন আর্টিকেল, ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-র মধ্যে আছে। আর এই অর্থ কমিশনের কাজ কি? অর্থ কমিশনের কাজ হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে রেভিনিউ বা যে আমরা ওই শুল্ক বলতে পারি, তো সেটা ডিভাইড করা, সেটা হচ্ছে মেন কাজ। তো এই অর্থ কমিশনে তারা রেকমেন্ড করে থাকেন। পরের কোয়েশ্চেনে আমরা আসি। পরের কোয়েশ্চেন কি বলছে? দুর্যোগ ব্যবস্থাপনা আইন বা যেটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বলছি, তো এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে এই অ্যাক্টটি পাস হয়েছিল? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল 2005 সালে। আর এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তার ক্ষমতা বলে বা তার চেয়ারম্যান হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। তাহলে 2005 সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হচ্ছে, আর এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের মাধ্যমেই আমরা দেখতে পাবো এই যে অথরিটিটা তৈরি হচ্ছে, যার চেয়ারম্যান হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। পরের কোয়েশ্চেনে আমরা আসি যে কোন রাজ্য নির্বাচনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট বা যেটাকে এমসিসি বলা হয়, এটা একটা বিশেষ আচরণবিধি যখন ভোট গণনা করা হয় এবং ভোট রেজাল্ট বেরোনোর সময় পর্যন্ত বিশেষ কিছু নিয়ম পালন করতে হয় বা বিশেষ কিছু জিনিস ফলো করতে হয়, যেগুলোকে আমরা কোড বলছি। এটা আমাদের নির্বাচন কমিশন দ্বারাই স্বীকৃত আমরা দেখতে পাই। তো এটা প্রথম কবে শুরু হয়েছিল? প্রথমে আমরা দেখতে পাই যে কোন রাজ্যে শুরু হয়েছিল? কেরালা রাজ্যে। কেরালায় প্রথম আমরা দেখতে পাবো যে সেখানে কোড অফ কন্ডাক্ট বলে সেখানকার রাজ্য সরকার শুরু করে, যেটা পরবর্তী সময়ে মডেল কোড অফ কন্ডাক্টে রূপান্তরিত হয় এবং যেটা 1991 সাল থেকে কিন্তু রেগুলারলি ফলো করা হচ্ছে এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট। কার মাধ্যমে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সেটা কিন্তু লাগু করা হয়েছিল ইসিআই এর মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। জনপ্রতিনিধিত্ব আইন বা যেটাকে আমরা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, আমাদের যে এমএলএ এমপি নির্বাচন হয় তাদের যে বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা দেখে থাকি বা তাদের যে বিভিন্ন ধরনের আমরা তাদের বিভিন্ন আইনের মাধ্যমে তাদের যে বিভিন্ন ধরনের নির্বাচিত হওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো দেখে থাকি, সেটা এই অ্যাক্টের মধ্যেই আছে। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এটা কত সালে পাস হয়েছিল? জনপ্রতিনিধিত্ব আইন 1951 সালে ভারতবর্ষে পাস হয়। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন নির্বাচনের যে প্রতিনিধি নির্বাচন সেটা কিন্তু দেখে থাকি, তার যে ক্রাইটেরিয়া সেগুলো এবং তাদের যে প্রার্থীপদ বাতিল হয় সেগুলো কিন্তু এই অ্যাক্টের অধীনেই কিন্তু হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। ব্রিটিশ আমলে
ভারতীয় ডাকঘর আইন কবে পাশ হয়েছিল? ব্রিটিশ আইনে ভারতীয় ডাকঘর আইন, আমরা যদি ডাকঘরের একটু ইতিহাস দেখি, এই ডাকঘরের ইতিহাস, আধুনিক যে ডাকঘর সেটা প্রথম শুরু করেছিলেন লর্ড ডালহৌসির সময়তেই শুরু হয়েছিল, 1854 এই সময়তেই প্রথম আমরা যে স্ট্যাম্প পেপার সেটা দেখেছিলাম, যে পোস্টেড যে স্ট্যাম্প। তো এই ভারতবর্ষে ডাকঘর আইন বা যেটাকে ব্রিটিশ পিরিয়ডে যে ডাকঘর আইন প্রথম ভারতবর্ষে কবে পাশ হয়েছিল, সেটা 1898 খ্রিস্টাব্দে কিন্তু পাশ হয়েছিল ব্রিটিশ ভারতের যে ডাকঘর আইন। নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখি কি আছে, প্রেসের মুক্তিদাতা বা সংবাদপত্রের মুক্তিদাতা। প্রেসের মুক্তিদাতা বা সংবাদপত্রের মুক্তিদাতা, সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? চার্লস মেটক্যাফকে আমাদের ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ডে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। প্রেস বা মিডিয়া জানো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, বিশেষ করে ডেমোক্রেসির ক্ষেত্রে বা গণতন্ত্রের ক্ষেত্রে। গণতন্ত্রের 4টি স্তম্ভ মূলত আমরা কনসিডার করে থাকি। এই 4টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে লেজিসলেটিভ, একটিকে আমরা আইনসভা বলছি, একটিকে আমরা এক্সিকিউটিভ বলছি, আর এবং একটিকে আমরা বিচার বিভাগ বলছি। তো এর মধ্যে 3টে এবং 4 নম্বর যে স্তম্ভ বা পিলার দেখতে পাই সেটাকে আমরা মিডিয়া বলি, মিডিয়া যাকে আমরা গণতন্ত্রের আয়না বলেও কিন্তু আখ্যায়িত করে থাকি। তো ভারতবর্ষের ব্রিটিশ পিরিয়ডে সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হচ্ছে? চার্লস মেটক্যাফকে কিন্তু বলা হচ্ছে। তোমাদের আজকের যে 20টা কোয়েশ্চেন এই পর্যন্তই ছিল, যে বিভিন্ন ধরনের আমরা কারেন্ট ইভেন্টের মধ্যে যে জিকেগুলো পাচ্ছি সেগুলোই আজকে আলোচনা করলাম। অবশ্যই তোমাদের যদি ক্লাস ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক করো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আরও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং সিডট এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেলটি তোমরা এই চ্যানেলের লিঙ্কে পাবে, সেখানে সেখানে যোগ হতে পারো। তো এখানে তোমরা এই পিডিএফগুলো সেখানে কিন্তু প্রোভাইড করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।